নমস্কার বন্ধুরা, আমি সাম্য আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল টিকটক উইথ সাম্য এন্ড সবিতা। আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা তুলে ধরেছি, সেটা হলো নেপালের কারেন্সি এক্সচেঞ্জ। আমরা যদি সামনে নেপালে ট্যুর করেন তাহলে আপনার মনে হাজার প্রশ্ন জন্মাবে যে নেপালে কারেন্সি কি, নেপালে কি পুরোটাই নেপাল কারেন্সি কনভার্ট করে নিয়ে যেতে হবে, অথবা নেপালে কি ইন্ডিয়ান কারেন্সি চলে, চললেও 500 টাকার চলে কি 100 টাকার চলে, এই ধরনের বিভিন্ন কোশ্চেন। আমিও যাওয়ার আগে বিভিন্ন ট্রাভেল গ্রুপে এই ধরনের কোশ্চেন করেছি এবং আরো বেশি কনফিউজ হয়ে গেছি। কেউ বলেছে নেপালে শুধুমাত্র এনপিআর চলে, আইএনআর চলে না। কেউ বলেছে ইন্ডিয়ান কারেন্সি চলে কিন্তু শুধু 100 টাকার নোট, 500 টাকার নোট চলে না। কেউ বলেছে 500 100 দুটোই চলে কিন্তু নেপালের ভেতর কোথাও বেস রেট পাবেন না, বেটার বীরগঞ্জ থেকে কনভার্ট করে নিয়ে যান। কেউ বলেন হচ্ছে সবকিছুই চলবে 500 100 এবং সব জায়গায় বেস রেট পাবে। তো এই ধরনের বিভিন্ন রকম ইনফরমেশন পেয়ে আমরা সত্যি কনফিউজ হয়ে গেছি, কিন্তু আপনাদের কনফিউজ করব না, আপনাদের প্রপার ইনফরমেশন দেবো। ভয়ের কিছু কারণ নেই, চাপের কোনো কারণ নেই, খুব ইজি ভাবে আপনি পাবেন। তাই জন্য এই ভিডিওটা আমরা তৈরি করেছি। তো অনুরোধ করছি এই ভিডিওটা পুরোটা দেখুন, সমস্ত ইনফরমেশন গুলো আছে যেটা আপনার নেপাল ট্যুরে প্ল্যান করতে সাহায্য করবে। আপনারা জানেন যে নেপালের কারেন্সি লোকাল কোনো ফরেক্সের কাছ থেকে পাওয়া যায় না। ধরুন আপনি কলকাতায় আছেন, কলকাতার কোনো ফরেক্সে তো আপনি পাবেন না। তো আপনাদের ফরেক্স করতে গেলে নেপালেই বর্ডারে বীরগঞ্জ বা রক্সলেই আপনাকে ট্রান্সফার করতে হবে, বা নেপালের ভেতরে। তো এত টাকা কারেন্সি আপনারা কিভাবে নিয়ে যাবে, এটাও একটা সমস্যা। আবার হয়তো কেউ কেউ আপনাদের বলবে যে পুরোটাই 100 টাকার নোট দিতে হবে। ধরুন আপনার বাজেট 60,000 বা 70,000। এবার ভাবুন যে প্রত্যেকটা 100 টাকার নোট নিয়ে গেলে আপনাদের কত হিউজ ভলিউম অফ নোট ক্যারি করতে হবে, সেটা কতটা রিস্কি। তো এই কারণে আরো আমাদের একটা উদ্বেগ হচ্ছিল। এবং আপনাকে আবার বলে দিই যে উদ্বেগের কোনো কারণ নেই, সলিউশন আছে, এই সলিউশন গুলোই আমরা বলবো এখানে। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে কোথায় নেপালে কোথায় আপনারা বেস্ট রেট পাবেন। আপনাদের কি পুরো অ্যামাউন্ট কনভার্ট করে নিয়ে যাওয়া প্রয়োজন আছে, বা পার্সিয়াল অ্যামাউন্ট আপনারা কনভার্ট করলে হবে। পুরো অ্যামাউন্ট যদি আপনি কনভার্ট করেন, আপনাদের যে বাজেট 50 60 হাজার হোয়াট এভার, সেটা করলে আপনাদের লস কতটা হবে, আর তার সঙ্গে কি আপনাদের ইন্ডিয়ান কারেন্সিও ক্যারি করতে হবে। ইন্ডিয়ান কারেন্সি 500 টাকার নোট কি সব জায়গায় অ্যাকসেপ্টেড, আমরা সেটা সিটি ওয়াইজ আপনারা আলোচনা করব। এবং অপটিমাম কোন রেশিওতে আপনাদের দিয়ে গেলে ইন্ডিয়ান কারেন্সি এবং নেপাল কারেন্সি ক্যারি করলে আমাদের লসটা সবচেয়ে মিনিমাম হবে, সেটাও আমরা এই ভিডিওতে বলবো। এবার আমরা বলি এনপিআর সম্পর্কে কতগুলো কথা। এনপিআর এর রেট যা ইন্টারনেটে দেখা যাচ্ছে যে 1 এনপিআর ইকুয়াল টু, সরি, 1 আইএনআর ইজ ইকুয়াল টু 1.6 এনপিআর। অর্থাৎ আমাদের 100 টাকা, ওদের 160 টাকা। এবং যে নোটগুলো আমি দেখতে পেয়েছি 1000 500 1000 100 50 20 10 5 এইরকম। নেপাল কারেন্সি আরেকটা তথ্য হলো, যারা যেখান থেকে আমরা ভাঙিয়েছি তারা বললো নেপালে ছেঁড়া ফাটা সব নোট চলে। তো আপনাদের নোট নিয়ে কোনো ভাবতে হবে না যে এখানে ছেঁড়া আছে, এখানে কালির দাগ আছে, শুধু নম্বরটা দেখে দেবে। প্রত্যেকটা নম্বরে ইন্ডিয়ান, সরি, ইংলিশে লেখা আছে, সো আপনার বুঝতে কোনো অসুবিধা হবে না। এবার আমরা আলোচনা করব কেন অপটিমাম কারেন্সি এক্সচেঞ্জ এত ইম্পর্টেন্ট। আপনাদেরকে একটা উদাহরণ দিয়ে বুঝি। ধরুন আপনার ট্যুরের এস্টিমেশন 60K, 60,000 টাকা, এবং তার সাথে আপনি 20K এমার্জেন্সি বাফার নিয়ে চললেন। আপনি এবার কারেন্সি রেট কত পাবেন? যদিও অনলাইনে 1.6 রেট পাওয়া যাচ্ছে দেখায়, কিন্তু কোথাও আপনি 1.6 রেট পাবেন না, কারণ যারা বসে আছে তাদের ওইটাই বিজনেস। তো আপনি 1.55 বা 56 বা 57 পেয়ে যাবেন। তো আমরা ধরে নিলাম 1.55 যেটা আমি পেয়েছি বীরগঞ্জ থেকে, এবং আমার পরবর্তী যারা বিভিন্ন গ্রুপ গেছে তাদের মুখেও শুনেছি 1.55 রেট পাওয়া যাচ্ছে। তো ধরে নিলাম আপনিও 1.55 রেট পাবেন। তাহলে আপনার কত লস হলো? আপনার লস হলো 1 টাকায় 5 পয়সা। তো 10 কেটে আমার লস হয় 5,000, 500 টাকা। মানে প্রতি 10,000-এ আপনার লস হয় 500 টাকা। এবার ধরুন একটা ইউজ কেস যেখানে আপনি সেফলি পুরো 80K আইএনআরটাকেই কনভার্ট করে এনপিআর এ নিয়ে যেতে চাইছেন, যাতে আপনার কোনো হ্যাসেল ফ্রি ট্রাভেল হয়।
তাহলে 80K এর জন্য কত লস হবে? প্রত্যেক 10K এর জন্য 10,000-এ লস হয় 500 টাকা, 80,000-এ লস হবে 4,000 টাকা। এবার ধরুন আপনি ফেরার সময় 20K এক্সট্রা এক্সেস যে অ্যামাউন্টটা নিয়ে গেলে সেটা ফিরে এলো, সেটাকে আপনি আইএনআর এ কনভার্ট করতে চান। এই সময় আপনি রিটার্ন রেট আরো কম পাবেন, মানে 1.8 পাবেন। আপনার এক্ষেত্রে লস হলো 20%। এই 1.8টা আমি নিজে এক্সপিরিয়েন্স করিনি, কিন্তু আমি অনেকের মুখ থেকে শুনেছি। এটা কম বেশি হতে পারে, আমি পুরোপুরি শিওর না। তো লস হলো 20%। ফর 20K your loss will be 4K, মানে আপনার 4,000 টাকা লস। তো পুরো ট্রিপে কত লস হলো? যাওয়ার সময় 4,000, ফেরার সময় 4,000, 8,000 টাকা লস। তাহলে আপনি ভাবতে পারছেন সিম্পল একটা 60,000 টাকার ট্রিপে 8,000 টাকা লস ফর কারেন্সি এক্সচেঞ্জ। দিস ইজ ওয়ান ইউজ কেস। আরেকটি ইউজ কেস যে আপনি কোনো টাকাটাই আপনি কনভার্ট করে নিয়ে যাননি, পুরোটাই আইএনআর নিয়ে যাচ্ছেন, তাহলে কি হবে? তাহলে আমরা ধরে নিলাম হাফ টাকা আপনি আইএনআর স্পেন্ড করতে পেরেছেন বেস রেটে 1.6 রেটে, যেখানে আপনার লস হলো 0। আর বাকি যে হাফ টাকা 30K, সেটা আপনি কম রেটে পেয়েছেন, কোথাও 1.5, কোথাও 1.45 রেটে পেয়েছেন। তাহলে 1.5 হলে আপনার লস হলো 10%, 1.5545 হলে লস হলো 15%। তো টোটাল হয়তো 3,000 থেকে 4,500-এর মধ্যে কোথাও একটা ফিগারটা আসবে। তো এই লসটাকে যাতে মিনিমাইজ করা যায়, তার জন্যই আজকের এই ভিডিও। এই ভিডিওতে যে ইনফরমেশন গুলো থাকবে তার উপর বেস করে আপনি ডিসাইড করবেন যে কত পোর্শন আপনি কনভার্ট করে নিয়ে যাবেন বা কত পোর্শন আপনি অ্যাজ এ আইএনআর নিয়ে যাবেন। এই পোর্শনটা যদি বীরগঞ্জ থেকে কনভার্ট করে আসতেন, তাহলে আপনার 3,000 বা 4,500 লস হতো না, সেটা আমার 1,500-এর মধ্যেই হতো। তো এই লসটাকে মিনিমাইজ করার জন্যই আজকের আমাদের এই ভিডিও। আর একটা বড় অবজেক্টিভ হলো আপনি নেপালে গিয়ে কোথাও আপনাদের কারেন্সির অভাবে বিপদে না পড়তে হয়। তার জন্য প্রত্যেকটা সিটিতে কোথায় কি রুল সেটা আমরা ডিটেলসে মেনশন করেছি ভিডিওর পরবর্তী কোশ্চেনগুলোতে। এবার আমি বলি আমরা কোন কোন সিটিগুলো ট্রাভেল করেছি। আমরা প্রথমে রক্সোল হয়ে বীরগঞ্জ হয়ে চিরপানে গেলাম, চিরপান থেকে পোখরায় গেছি, পোখরা থেকে আমরা গেছি কাঠমান্ডু মনোকামনা হয়ে, কাঠমান্ডু থেকে আমরা নাগারকোট গেছি, নাগারকোট থেকে আমরা জানকপুর হয়ে দারভাঙ্গা এয়ারপোর্ট দিয়ে বাড়ি ফিরেছি, কলকাতায় ফিরেছি। তো এই সিটিগুলোতে আমরা এক্সপিরিয়েন্স করেছি এবং এই সিটিগুলো সম্পর্কে আমরা বলবো যে এখানে কি কি জিনিস চলে, আমাদের এক্সপিরিয়েন্সটা। আপনারা মনে রাখবেন যে সব সিটিতে একই রকম না, এক এক সিটিতে এক এক রকম। এবার প্রথমেই আমরা চিটবান নিয়ে বলছি। চিটবানে সব জায়গায় ইন্ডিয়ান কারেন্সি চলে, 500 টাকার নোটও চলে, 100 টাকার নোটও চলে। ইন্ডিয়ান কারেন্সি যখন বলবো তখন তার মানে হচ্ছে 100 এবং বিলো, 100 অ্যান্ড বিলো, মানে 50, 20, 10, এনিথিং। কনভার্সনের সব জায়গায় প্রায় 1.6 রেট পাবে, কোনো অসুবিধা নেই। সো অ্যাকসেপ্টেড এভরিওয়্যার, যে কোনো রেস্টুরেন্ট, ফাস্টফুডের দোকান, ইভেন সাফারি বুকিং এও আপনারা পাবেন। এছাড়া ডিপার্টমেন্টাল স্টোর, ছোট ছোট স্মল লিকার শপ, যেখানে আপনারা মিনারেলস ওয়াটার, চিপস পাবেন, সব জায়গায় এখানে চলে। নট অ্যাকসেপ্টেড শুধুমাত্র প্রিবুক হোটেলে। আমরা যে হোটেল বুক করেছি অ্যাগোডা বা booking.com থেকে, সেখান থেকে হোটেল শুধু অ্যাকসেপ্ট করতে চাইনি। তারা বলেছে যে যদি আমাদের একান্ত ইন্ডিয়ান কারেন্সি থাকে তো আমরা কনভার্সনের লোককে ডেকে নিচ্ছি, সে আপনাকে 1.5 রেট দেবে, তাহলে আপনি কনভার্ট করে আমাদের কিন্তু এফপিআর এ দিতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যেহেতু আমরা প্রি বুক করেছি, যদি ওখানে স্পট বুক করতাম ওখানে কোনো সমস্যা হতো না। চিটবাংয়ের লোকজন খুবই ভালো, বর্ডারে ওখানে ইভেন কিছু না কিনলেও ওরা 1.6 এ কনভার্ট করে দিচ্ছে। এবার আমরা বলবো পোকরা সম্পর্কে। পোকরা ইন্ডিয়ান কারেন্সি চলে, 500 টাকার নোটও চলে, 100 টাকার নোটও চলে, এবং অনেক জায়গায় 1.6 রেট পাবেন এবং অনেক জায়গায় 1.5 রেট পাবেন। আমরা প্রথমে ফার্স্ট দিন গিয়ে আমাদের হোটেল ছিল এই এরিয়ায়, এটা হলো ফেয়ার লেক, পোকরা লেক। এই এরিয়ায় আমরা শুধু হোটেল না, আমাদের হোটেল ছাড়াও আমাদের যে আশেপাশের যে রেস্টুরেন্ট সবগুলোতে 1.5 রেটই দিচ্ছিল। তো আমাদের প্রথম দিন আমাদের 1.5 রেটেই আমাদের করতে হয়েছে, কিন্তু আমরা করিনি কারণ আমাদের কাছে এনাফ এনপিআর ছিল, সেগুলোই ভেঙেছি। এবং তারপর আমরা সাইট সিন করতে গিয়ে একটু আগে গিয়েছি এই সব জায়গায়।
তো এখানে বিভিন্ন ডিপার্টমেন্টাল স্টোর, একটা পার্টিকুলার রেস্টুরেন্ট, খুব সুন্দর ইন্ডিয়ান খাবার খুব ভালো করেছে, এবং তারা বিহেভিয়ারও খুব ভালো, রেটও খুব নমিনাল কম্পেয়ার টু আদার রেস্টুরেন্ট। সেখানে 1.6 রেট দিচ্ছে। এই নিয়ে আমরা অন্য একটা ভিডিও আছে, আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো। ওকে, আবার আমরা সাইট সিন করতে গিয়ে যখন আমরা একটা কেবের কাছে গিয়েছিলাম, তো তার উল্টো দিকে আমরা লাঞ্চ করেছিলাম, সেখানে কিন্তু 1.5 রেটেই ইন্ডিয়ান কারেন্সি নিয়েছে। তো এই রকম, তো আপনাকে একটু খুঁজে বার করতে হবে কোথায় কোথায় চলছে 1.6 বা 1.5। তো আপনারা যদি এর আশেপাশে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনারা পাবেন। হোটেল আমাদের কাছ থেকে 1.6 রেট দেয়নি, 1.5 রেট বলেছে, কিন্তু আমাদের যেহেতু নেপালি কারেন্সি ইনাফ ছিল, তো আমরা সেখানে সেই দিয়ে ম্যানেজ করেছি। এবার হোটেল কিন্তু, ওই পার্টিকুলার হোটেল কিন্তু একটা অদ্ভুত কথা বলেছে, যেটা খুব ইউনিক, অন্য কোথাও আমি শুনিনি। সেটা হচ্ছে যে আপনাদের যদি নতুন 100 টাকার নোট থাকে তাহলে 1.6 রেটে পাবেন, আর যদি পুরনো 100 টাকার নোট থাকে তাহলে 1.5 রেটে পাবেন। কিন্তু আমি এই ইনফরমেশনটা অন্য কোথাও, আমি নেপালে অন্য কারোর মুখ থেকে শুনিনি। তো যাই হোক, আমাদের কাছে এনাফ এনপিআর ছিল, আর হোটেলটাও আমাদের যেহেতু প্রিবুক করা ছিল, তাই জন্য ওরা যা বলবে সেটাই মানতে হবে। তো আমরা এনপিআর দিয়ে সমস্যা সমাধান করেছি। এরপরে আসছি কাঠমান্ডু। কাঠমান্ডুটা অদ্ভুত। আমাদের কাঠমান্ডু সম্পর্কে এক্সপেকটেশন অনেক হাই ছিল, কারণ কাঠমান্ডু হলো ক্যাপিটাল সিটি, এখানে সমস্ত নোটগুলো চলার কথা। কিন্তু এখানেই পুরো উল্টো। এখানে ইন্ডিয়ান কারেন্সি চলে, কিন্তু 500 টাকার নোট ম্যাক্সিমাম জায়গায় নিচ্ছে না, শুধু 100 টাকার নোট নেবে। এবং কনভার্সন রেট কেউ আপনাকে 1.6 দেবে না, 1.5 বা 4.5 দেবে। জানি না কেন ক্যাপিটাল সিটিতেই এইরকম, এখানে তো কমার্শিয়াল ব্যাপারটা অনেক বেশি, তো এখানে আশা করি নেওয়া উচিত ছিল। কিন্তু আপনারা যদি কাঠমান্ডুর জন্য প্ল্যান করে থাকেন, কাঠমান্ডুর জন্য যাবতীয় টাকাটা আপনি এনপিআর এ আগে ভাগে কনভার্ট করে নিয়ে যান, না হলে আপনাদের একটু বেশি লস হবে। কেউ কেউ আবার 1.45 এর রেট দিয়েছিল, আমরা হোটেল প্রি বুক করিনি, স্পট বুক করেছি, তাও 1.45 রেট দিয়েছিল। কিন্তু আমাদের এনাফ এনপিআর ছিল বলে আমরা এনপিআর দিয়ে ব্যাপারটা মিটিয়ে দিয়েছি। এটা হলো কাঠমান্ডুর ব্যাপার। নাগারকোট, কাঠমান্ডু থেকে আমরা এসেছি নাগারকোটে ইন্ডিয়ান কারেন্সি সব জায়গায় চলে, 500 টাকার নোটও চলে, 100 টাকার নোটও চলে, কিন্তু কেউ আপনাকে 1.5 এ বেশি দেবে না। কেউ কেউ 1.45 এ বলবে, কিন্তু 1.5 এ আপনি ম্যাক্সিমাম জায়গায় পেয়ে যাবেন। ঠিক আছে, এবার বলছি জানকপুর বা জনকপুর। জনকপুর আমরা এলাম জনকপুরের জানকী মন্দিরটা দেখার জন্য, এবং তারপর আমরা পরের দিন আমরা ডারবাংলা এয়ারপোর্ট দিয়ে আমরা কলকাতায় ব্যাক করেছি। তো জনকপুরে আমরা ওয়ান নাইট স্টে করেছি। এখানে সব জায়গায় ইন্ডিয়ান কারেন্সি চলে, 500 100 সব চলে, এবং কনভার্সন রোড 1%, খুব সুন্দর লেগেছে। এবং হোটেলও, যেটা আমরা স্পট বুক করেছি, তারাও ইন্ডিয়ান কারেন্সি 500 টাকার নোট নিয়েছে, 1.6 রেট দিয়েছে। তো এখানে কোনো সমস্যা নেই জনকপুরে। পোখরা থেকে কাঠমান্ডু যাওয়ার পথে মনোকামনা টেম্পল আমরা ভিজিট করেছিলাম। এই মনোকামনা টেম্পল ভিজিট করতে গেলে আপনাদের কেবিল কারে যেতে হয়। কেবিল কারের প্রাইস আমি স্ক্রিনশট দিয়ে এলাম। এখানে আপনি ইন্ডিয়ান কারেন্সিতেই পে করতে পারবেন। বড়দের জন্য 670 এবং চাইল্ডদের জন্য 400 টাকা বোথ ওয়ে। নেক্সট, নেপালে কোথায় আপনি বেস্ট রেট পাবেন কারেন্সি এক্সচেঞ্জের জন্য? আপনি বেস্ট রেট পাবেন বীরগঞ্জে, বর্ডার এরিয়ায়। যে কোনো পার্মানেন্ট দোকান বা কোনো প্রিপেড কাউন্টার, সিম, বা কোনো ট্রাভেল এজেন্সি যারা ক্যাব প্রোভাইড করে, এই সমস্ত পার্মানেন্ট দোকানগুলোতে আপনি টাকা এক্সচেঞ্জ করবেন। তো ওরা রিলায়েবল, এবং আপনি যতটা পারবেন বেস্ট রেট পাবেন, বার্গেনিং করতে পারেন। ওকে, কিন্তু ওই ছাতার তলায় যারা যারা বসে তাদেরকে অ্যাভয়েড করবেন। এরপর আপনি নেপালে যত ভেতরে যাবেন তত রেটটা কম পাবেন। যদি বীরগঞ্জে আপনি 1.55 পান, ভেতরে গিয়ে 1.5 বা আরো ভেতরে গিয়ে 1.45 পাবেন। তো বেটার হয় আপনি বীরগঞ্জ থেকেই নিয়ে আসেন। যদিও ইন্টারনেটে 1.6 দেখায়, কিন্তু 1.55 এর বেশি পাওয়াটা খুব মুশকিল। যদি আপনি কোথাও 1.56 বা 57 পান, তার মানে আপনি লাকি। ওকে, আর একটা আমি ইনফরমেশন পেয়েছি, আমার পরে আমার পরিচিত একজন
দুদিন বাদেই গেছেন, উনি রক্সল থেকে 1.6 রেটে পেয়েছে। ওনার বক্তব্য রক্সল স্টেশন থেকে বেরিয়ে যে ছাতার তলায় যারা যারা বসেছিল তাদের কেউ একজন 1.6 রেটে পেয়েছে, কিন্তু এই জিনিসটা আমি যেহেতু প্র্যাকটিক্যালি দেখতে পাইনি, তাই আমি কনফার্ম হয়ে কিছু বলতে পারছি না ওটা কি পার্টিকুলার একটা স্পেসিফিক ইনস্ট্যান্ট যে সে দিয়েছে না প্রত্যেক দিন এইরকম পাওয়া যায়, সে ব্যাপারে আমি কোনো কমেন্ট করতে চাই না। নেক্সট টপিক হলো নেপালে কার্ড চলে কিনা, এটিএম কার্ড বা ক্রেডিট কার্ড, ইউপিআই এগুলো চলে কিনা। তো টু বি অনেস্ট আমি কোনো কার্ডের ব্যবহার করিনি নেপালে গিয়ে, কিন্তু আমি যে ইনফরমেশনগুলো পেয়েছি তাতে আমি জানতে পেরেছি যে নেপালে এসবিআই এর এটিএম কার্ড চলে। নেপালের দু জায়গায়, পুরো নেপালের দু জায়গায় এসবিআই এর এটিএম আছে। আই এম নট শিওর, মানে আমি বিভিন্ন সোর্স থেকে পেয়েছি, তার মধ্যে আমি প্র্যাকটিক্যালি থামেলে এসবিআই এর একটা এটিএম দেখেছি। এবং আমি যতদূর জানি যে এখানে ট্রানজাকশন করলে আপনার 500 টাকা একটা ট্রানজাকশন ফ্রি কেটে নেয় যতই ট্রানজাকশন করেন। আপ টু 10,000 ট্রানজাকশন করতে পারেন, 500 টাকা বা 1,000 টাকা দিয়ে শুরু, যাই করুন তার সাথে 500 টাকার ট্রানজাকশন ফ্রি কেটেই নেবে। আর ক্রেডিট কার্ডের ব্যাপারটা আমি ইউজ করিনি, কিন্তু কোনো একটা হোটেল আমাকে অফার করছিল, যেহেতু আমার কাছে আমি বলছিলাম যে আমার ইন্ডিয়ান কারেন্সি আছে, নেপাল কারেন্সি এনাফ নেই, তো তারা বলছিল যে ক্রেডিট কার্ডে পে করতে পারে, যদিও আমি ইউজ করিনি, তাই জন্য আমি কমেন্ট করতে পারছি না। তবে আমার মনে হলো অপশনটা আছে। ইউপিআই ইউপিআই কোথাও আমি দেখিনি, আমার মনে হয় ইউপিআই নেই। আর ডলার এক্সচেঞ্জ, যদি কেউ ডলার করে ক্যারি করে তাহলে আপনি এক্সচেঞ্জ করার জন্য কতগুলো পার্টিকুলার ফরেক্স আছে ভেতরে, সেখানে করতে পারে, হয়তো আপনি ভালো রেট পাবেন না। আমি যতদূর দেখছিলাম, যতদূর মনে পড়ছিল বাইরের বোর্ডে 130 পয়েন্ট সামথিং রেটে ডলারটা বিক্রি হচ্ছে, কিন্তু তখন ইন্টারনেটে হয়তো 133 রেট দেখাচ্ছিল। যদিও আমি পুরোপুরি মনে করতে পারছি না, যদি আমি ঠিকঠাক মনে করতে পারি তো এইটা। আর আমার প্র্যাকটিক্যাল সাজেশন, আপনার কার্ড ব্যবহার করা উচিত না, দরকারও নেই। আপনি এনাফ ক্যাশ ক্যারি করুন, নেপাল কারেন্সি ক্যারি করুন, যদি না পারেন তো ইন্ডিয়ান কারেন্সি ক্যারি করুন। যদি আপনার এটিএম কার্ডে স্টিল 500 টাকা ট্রানজাকশন ফি লাগে, তার থেকে আপনি ইন্ডিয়ান কারেন্সি একটু কম রেটে দেবেন, হয়তো 1.6 পাবেন না, তার জায়গায় 1.5455 পাবেন। হুম। ক্রেডিট কার্ডের ব্যাপারটাও আমি শিওর না যে ট্রানজাকশন হয়তো হয়ে যেতে পারবে, কিন্তু এরপর আপনাকে কি কি পেনাল্টি চার্জ আসবে সেটাও শিওর না, তাই আমি প্রেফার করি যে ক্যাশেই পে করা। এবার আপনার ব্যাপার, আপনাদের ব্যাপার যে আপনারা কি মনে করবেন। আপনারা যদি শিওর থাকেন যে ক্রেডিট কার্ডে আপনাদের এক্সট্রা কোনো চার্জ থাকে না, চার্জ কাটবে না, তাহলে আপনি ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারেন, কিন্তু আমার রেকমেন্ডেশন হচ্ছে ওখানে গিয়ে আপনি ক্যাশ ক্যারি করুন, নেপাল কারেন্সি আর ইন্ডিয়ান কারেন্সি। কনক্লুশন, তো কোনো কিছু কনক্লুশন করার আগে প্রথমে আমি কয়েকটা জিনিস বলে রাখি যে যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলো আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে দিলাম। আমি যে যে জায়গাগুলো ঘুরেছি, যেমন চিটবান, পোখরা, নাগারকোট, কাঠমান্ডু, জনকপুর, এই জায়গাগুলোতে ইনফরমেশন গুলো দিলাম। এর বাইরে যে জায়গাগুলো আছে সেখানে হয়তো অন্যান্য কোনো রুল চলতে পারে। নেপালের যদি আরো ভেতরে ঢোকেন, যেমন ধরুন জমসন বা মুক্তিনাথ বা কালিংচক, সেখানে হয়তো ইন্ডিয়ান কারেন্সি একেবারেই অ্যাকসেপ্ট নাও করতে পারে। তো এই ইনফরমেশন গুলো আপনি জেনে তারপর যাবেন, কিন্তু কমন টুরিস্ট ডেস্টিনেশন যেগুলোতে সাধারণত টুরিস্টরা যায় সেগুলোই আমি কভার করেছি, এবং সেই ইনফরমেশন গুলো তাতে হেল্প করবে। নাম্বার টু হচ্ছে, আমি ওই প্রত্যেকটা জায়গায় 2-3 দিন যে এরকম স্টে করেছেন, তাতে যে জায়গাগুলো ঘুরেছি, এই ঘুরে এই ইনফরমেশন গুলো পেয়েছি। এবার এমনও হতে পারে যে আমি যে জায়গায় বলছি যে সেখানে ইন্ডিয়ান কারেন্সি চলছে না বা চললেও 1.6 রেট পাচ্ছে না, হয়তো কোনো একটা পার্টিকুলার শপ বা স্টোরে আপনি 1.6 রেটে পেতেও পারেন। হুম, যদি আপনি খুব ঘোরেন, কিন্তু অ্যাজ এ টুরিস্ট বা ট্রাভেলার আমাকে কেউ যদি টুরিস্ট বলে আমি মাইন্ড করবো না। তো আপনি সে জায়গায় আপনার প্রাইম অবজেক্টিভ হচ্ছে ঘুরতে এসেছেন, শুধু টাকা বাঁচানোর জন্য তো আপনি ঘোড়াটা মাটি করতে পারেন না। হ্যাঁ, 3 দিন থাকলে 3 দিনে আপনি 300 খানা দোকান ঘুরে কোথায় আপনার বেস্ট রেট পাবে, সেইটা তো ঘোরার মেন উদ্দেশ্য না। মেন উদ্দেশ্য হচ্ছে যে কারণে এসেছি সেই জায়গা হলে ভালো করে ঘোরা, এনজয় করা।
এবং অবশ্যই তার সাথে আমরা যতটা কম খরচে হয় সেটা আমরা করব। তার জন্যই এই ইনফরমেশন গুলো, যেহেতু এই ইনফরমেশন গুলো আমি আগে থেকে গেট করছি, পেয়ে গেছি, তো আপনারা রেডিমেড পেয়ে যাচ্ছেন আপনাদের। আশা করি এগুলো খুব হেল্পফুল হবে। সো যেটা বলছিলাম যে আমার এই ইনফরমেশন গুলো কোনো ভুয়ো সত্য না, এর ছাড়াও অনেক ইনফরমেশন থাকতে পারে। এমন কোনো জায়গায় আছে যেটা আমি বলেছি যে 1.6 রেট পাবেন না, কিন্তু পার্টিকুলার কোনো একটা রেস্টুরেন্ট শপ বা অন্য কোথাও আপনি 1.6 রেট পেতেই পারেন। এবং সেই রকম যদি পান তো আমাদের কমেন্টে জানান, তাহলে আমরা ডকুমেন্টটাকে আরো আপডেট করে দেবো। ধন্যবাদ। তাহলে আপনি কি করে প্ল্যানিং করবেন যে কত কারেন্সি আপনি কনভার্ট করে এনপিআর এ নিয়ে যাবেন আর কত কারেন্সি আইএনআর এ নিয়ে যাবেন? নাম্বার ওয়ান, আপনাকে প্রত্যেকটা সিটিতে যেখানে যেখানে স্টে করেছে সেখানকার কস্ট ক্যালকুলেট করতে হবে। সেখানকার হোটেল কস্ট, সেখানকার ট্রান্সপোর্ট কস্ট, খাওয়া দাওয়ার কস্ট, সাইট সিন, কোনো সাফারি থাকলে তার কস্ট, এগুলো ক্যালকুলেট করতে হবে। তারপর সেই সিটিতে যদি আপনি আইএনআর 500 টাকা চলে এবং 1.6 রেট পান, তাহলে আপনার ওই সিটির জন্য কোনো এনপিআর কনভার্ট করে নেওয়া যায় দরকার নেই, শুধুমাত্র আইএনআর নিয়ে গেলেই হবে। নেক্সট হচ্ছে আপনি যে হোটেলগুলোকে প্রিভিউ করছেন বা করবেন, সেগুলোকে ফোন করে আপনি জেনে নেন তারা ইন্ডিয়ান 500 টাকার নোট নেয় কিনা, নিলে কি রেটে দেয়। হোটেলকে যোগাযোগ করার নিয়ম, নম্বরটা আপনি হোয়াটসঅ্যাপে ডায়াল করবেন, কারণ নেপালের ডাইরেক্ট আইএসডি কল করা খুব এক্সপেন্সিভ। ওরা হোয়াটসঅ্যাপে কমফোর্টেবল এবং ভালো রেসপন্ড করে। নেক্সট হচ্ছে আপনার যে এছাড়া যে বাকি খরচাগুলো, যেগুলো আপনার আইএনআর এ ভালো রেট পাওয়া যায় না, 1.6 রেটে চলে না, সেইগুলোর জন্যই শুধুমাত্র এনপিআর ক্যালকুলেট করে কনভার্ট করে যায়। আর নেক্সট হচ্ছে আপনি কিছু অ্যাটলিস্ট 10K মতো, 10,000 মতো 100 টাকার নোট নিয়ে যান। কোথাও হয়তো লেগে যেতে পারে, যারা 500 টাকার নোট নিতে ভয় পায় সেই সব জায়গায় আপনার হয়তো লেগে যেতে পারে। তো অ্যাটলিস্ট 10,000 টাকার মতো 100 টাকার নোট নিয়ে যান। আর লাস্ট যে প্রিকশনারি মেজার হিসেবে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নিয়ে যান। আমি রেকমেন্ড করবো আপনার করতে হবে না, করার দরকার নেই, বা স্টিল যদি এমার্জেন্সি দরকার হয় তাহলে একটা সাপোর্ট হিসেবে লাগবে। এই হলো আমাদের নেপালের প্ল্যানিং এর, কি করে প্ল্যান করবে তার গাইড। এবার আসি আমাদের কত খরচ হয়েছে। আমরা দুখানা ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম। দুখানা ফ্যামিলিরই মোটামুটি একই ধরনের কনফিগারেশন, হাজবেন্ড ওয়াইফ আর একটা বাচ্চা। একটা বাচ্চার বয়স ছিল 5 বছর আর একটা বাচ্চার বয়স 8 বছর। এবং খরচ হয়েছে পার ফ্যামিলি 70,000 টাকা। এটা রক্সোল টু দ্বারভাঙা। সো কলকাতা টু রক্সোল এবং দ্বারভাঙা টু কলকাতার যে ফ্লাইট আর ট্রেনের খরচা, এইগুলো বাদ দিয়ে বাকিটা হচ্ছে 70,000। এই 70,000-এর মধ্যে আমরা শুধুমাত্র 20,000 টাকা কনভার্ট করেছি পার ফ্যামিলির, মানে দুই ফ্যামিলি মিলে 40,000 করে। আমরা দেখেছি আলটিমেটলি 10,000 মতো ইন্ডিয়ান কারেন্সি, নেপাল কারেন্সি শর্ট হচ্ছে। মানে 10,000 টাকা আরো যদি আমাদের কাছে কনভার্ট করে থাকতাম তাহলে আমরা পারফেক্ট থাকতাম। আদারওয়াইজ আমাদের না থাকার কারণে 10,000 টাকা মতো ইন্ডিয়ান কারেন্সি 1.5 রেটে আমাদের চালাতে হয়েছে ওখানে হোটেল বা অন্যান্য জায়গাগুলোতে। তো ঠিক আছে, 10,000 টাকা যদি 1.5 রেট, মানে 1 টাকার 5 পয়সা আমরা কম রেট পেয়েছি, মানে 5% লস হয়েছে। 10,000 টাকার 500 টাকার লস, এটা অ্যাকসেপ্টেবল। একটা ট্যুর যেখানে দুখানা ফ্যামিলি মিলে 70 1,40,000-এর কস্ট, সেখানে মাত্র 500 টাকা আপনার যদি লস হয় তাহলে ঠিক আছে। কারণ আমাদের আলটিমেটলি আমাদের উদ্দেশ্য হলো ভালো করে আনন্দ করে ঘোরা, এনজয় করা। তো 500 টাকা লস মানে এটা লেস দেন 0.01%-এরও কম, সরি 0.05%-এরও কম। তো এটা অ্যাকসেপ্টেবল। কিন্তু সেটা যদি মানে 8-9 হাজারের পৌঁছে যায় সেটা ভাবার বিষয় ছিল। কিন্তু এ নিয়েও আমরা আমাদের প্ল্যানিং নিয়ে খুশি। এবং আর এ নিয়ে আপনাদের টার্গেট হওয়া উচিত আপনাদের লসটা জিরোর কাছাকাছি আনা, কিন্তু জিরো আসা পসিবল না। তো এ নিয়েও 500 টাকার উপর দিয়ে যদি লস হয় দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল।
তো এখানেই বন্ধুরা আমরা ভিডিওটা শেষ করছি। আপনার যদি কোনো কমেন্ট থেকে থাকে, কোশ্চেন থেকে থাকে, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ। আমাদের কম কারেন্সি কনভার্ট করার পেছনে আরেকটা বড় কারণ ছিল আমাদের গাড়ি। আমাদের ক্যাবটা ইন্ডিয়া থেকেই নেওয়া হয়েছে, রক্সল থেকে। রক্সল থেকে নিয়ে সারা নেপাল ঘুরিয়ে আমাদের দ্বারভাঙাতে ছেড়ে দেবে, এইরকম কন্ট্যাক্ট নেওয়া হয়েছিল 10 দিনের জন্য। পার ডে 5,000 বেসিসে 50,000। তো এটা কিন্তু একটা মাস্টার স্ট্রোক, কারণ আপনারা যদি নেপাল থেকে ট্রান্সপোর্টটা নেন তাহলে নেপালের ট্রান্সপোর্ট প্রচন্ড এক্সপেন্সিভ। মানে ফর এক্সাম্পল আপনি পোখরা থেকে কাঠমান্ডু যাবেন, এই ডিস্টেন্সটা কভার করতে পিক সিজনে প্রায় 20,000 মতো নেপালি কারেন্সি নেবে, যা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 13-14 হাজার হবে। তো ভাবতেই পাচ্ছেন পুরো নেপালটা কভার করতে আপনার যদি পয়েন্ট টু পয়েন্ট পিক আপ করেন তাহলে কিরকম কস্ট হতে পারে, এবং সেই রকম সাইজ সিরো কস্ট। ট্রান্সপোর্ট নিয়ে আমার আলাদা ভিডিও আছে, তার লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যদি আমরা নেপাল থেকে আমরা গাড়িটা বুক করতাম এবং এনপিআর এ পে করতাম তাহলে অটোমেটিক্যালি আমাদের কিছু লস হতো, কারণ নেপালি কারেন্সি কনভার্ট করতে গেলে আমরা 5% লস হয়েছে। তো সেভাবে দেখতে গেলে আমরা 50,000-এর 5% অর্থাৎ 2,500 টাকা আমরা সেভই করলাম, যেহেতু তাকে আমি ইন্ডিয়ান কারেন্সিতে পে করতে যাচ্ছি। তো নেপালের ট্রান্সপোর্ট নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করেছি, আপনাদের লিঙ্ক সেটা ফরওয়ার্ড করে দেবো। আজকে আপাতত এইটুকুই। চ্যানেলটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন, তাই তো?